সকলকে নমস্কার। আমার নাম রাজীব দত্ত। সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমাদের মেইন যে টপিক তা হলো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12 ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট অর্থাৎ MS এক্সেল 2007 অর্থাৎ তোমাদের 4th চ্যাপ্টারের আজকে আমাদের ডে 7। এর আগে আমরা অলরেডি 6টি ক্লাস MS এক্সেল চ্যাপ্টারের উপরে আলোচনা করেছি। আশা করছি তোমরা আগের ভিডিওটি দেখে তারপর আজকের ভিডিওটি দেখছো। আজকে আমাদের ভিডিওর মূল যে বিষয়বস্তু তা হলো 1 নম্বর সেল রেফারেন্স কাকে বলে, নাম্বার 2 সেল রেফারেন্স কত প্রকার ও কি কি, নাম্বার 3 রিলেটিভ সেল রেফারেন্স কি, নাম্বার 4 অ্যাবসলিউট সেল রেফারেন্স কি, অ্যান্ড নাম্বার 5 মিক্সড সেল রেফারেন্স কি। তো আজকে আমাদের এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং যারা চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছো যে সমস্ত বন্ধুরা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সকলকে ওয়েলকাম। তো প্রথমে আমরা জানবো যে সেল অ্যাড্রেস বা সেল রেফারেন্স কাকে বলে। আনসার, MS এক্সেলের ওয়ার্কশিটের প্রতিটি ঘর বা সেলের একটি নির্দিষ্ট ঠিকানা বা অ্যাড্রেস থাকে যা সেল অ্যাড্রেস বা সেল রেফারেন্স নামে পরিচিত। সাধারণত সেলের ঠিকানায় প্রথমে কলামের নাম থাকে এবং পরে রোয়ের নাম থাকে। MS এক্সেল 2007-এ প্রথম সেল অ্যাড্রেসটি হলো A1 এবং শেষ সেল অ্যাড্রেসটি হলো XFD 10,48,576। তো এবার আমরা একটু প্র্যাকটিক্যালি বিষয়টি দেখে নিই। তো এখানে আমরা MS এক্সেল ওপেন করেছি। তো এখানে যদি আমরা কোনো একটি সেলের অ্যাড্রেসকে দেখতে চাই তাহলে আমাদের পার্টিকুলার কোনো একটি সেলে ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে, কোনো একটি সেলকে সিলেক্ট করতে হবে। সাপোজ ধরো আমি এই সেলটিকে সিলেক্ট করলাম, তাহলে এই সেলের অ্যাড্রেস কি হবে সেটা আমরা নেম বক্সের মধ্যে পাবো। এখানে কি আছে B2, তার মানে এই সেলের প্রথমে কি আছে কলামের নাম এবং তারপরে আছে রোয়ের নাম। তো এখানে B2 আছে, তাহলে B হচ্ছে এখানে কলাম এবং 2 হচ্ছে এখানে রো, অর্থাৎ এই সেলটির নাম হলো B2। এবার যদি আমরা পাশের ঘরে যাই তাহলে এই সেলের নাম কি হচ্ছে C4, তাহলে C হচ্ছে এখানে রো আর 4 হচ্ছে এখানে C হচ্ছে এখানে কলাম এবং 4 হচ্ছে এখানে রো। তো রো এবং কলাম মিলে তৈরি হয় একটি সেলের অ্যাড্রেস বা সেল রেফারেন্স। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এখানে আছে যে প্রথম সেল অ্যাড্রেস। যদি আমরা প্রথম সেল অ্যাড্রেসটিতে যাই তাহলে এই যে প্রথম যে সেল অ্যাড্রেস সেটা আমরা দেখতে পাচ্ছি কি এখানে আছে A1 হচ্ছে এখানে প্রথম ফার্স্ট সেল অ্যাড্রেস MS এক্সেল 2007-এ। আর যদি আমরা একদম শেষ সেল অ্যাড্রেসের দিকে যাই তাহলে কি হবে, একদম শেষে চলে যাচ্ছি, কন্ট্রোল ডাউন অ্যারো চাপলেই দেখা যাবে, তারপর রাইট অ্যারো চাপো, কন্ট্রোল রাইট অ্যারো, তাহলে এখানে দেখাচ্ছে কি একদম লাস্ট হচ্ছে কলাম হলো XFD আর রো হলো 10,48,576 এবং লাস্ট সেলে যদি আমরা সেলটিকে যদি আমরা সিলেক্ট করি তাহলে এই সেলের অ্যাড্রেস এখানে আমরা দেখতে পাবো নেম বক্সের মধ্যে কি আছে XFD 10,48,576, যা হলো MS এক্সেল 2007-এর লাস্ট সেল অ্যাড্রেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমি একদম ফার্স্ট সেলে চলে গেলাম, কন্ট্রোল হোম চাপলেই ফার্স্ট সেল অ্যাড্রেসে আমরা পৌঁছে যাব। আচ্ছা, এরপরের কোশ্চেনটি আমরা দেখে নিই। বলেছে সেল রেফারেন্স কত প্রকার ও কি কি। সেল রেফারেন্স 3 প্রকার। 1 নম্বর হলো আপেক্ষিক সেল রেফারেন্স বা রিলেটিভ সেল রেফারেন্স, 2 নম্বর নির্দিষ্ট সেল রেফারেন্স বা অ্যাবসলিউট সেল রেফারেন্স, 3 নম্বর মিশ্র সেল রেফারেন্স বা মিক্সড সেল রেফারেন্স। এবার আমরা একটা একটা করে প্রতিটি সেল রেফারেন্সকে প্রথমে থিওরিটিক্যালি তারপর প্র্যাকটিক্যালি বুঝবার চেষ্টা করব। তো প্রথমে আছে রিলেটিভ সেল রেফারেন্স বা আপেক্ষিক সেল রেফারেন্স কি এবং তার উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। দেখো প্রথমে কি বলেছে, MS এক্সেলের ওয়ার্কশিটে নির্দিষ্ট কোনো সেলের ফর্মুলা অন্য কোনো সেলে কপি করার সময় ফর্মুলায় ব্যবহৃত সেল অ্যাড্রেসগুলি স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকেই পরিবর্তিত হয়ে যায়। এই সেলের অ্যাড্রেসগুলিকে আপেক্ষিক সেল রেফারেন্স বলা হয়। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে যে সেল অ্যাড্রেসগুলি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ নিজে থেকেই পরিবর্তিত হয়ে যায়, সেটা কার ক্ষেত্রে, রিলেটিভ সেল রেফারেন্সের ক্ষেত্রে। তো এবার আমরা প্র্যাকটিক্যালি বিষয়টি বুঝবার চেষ্টা করি। তো এই গেল হচ্ছে আমাদের ফার্স্ট রিলেটিভ সেল রেফারেন্স। তো আমি এখানে যে কোনো একটি সেলের মধ্যে কোনো একটি ভ্যালু ইনপুট করলাম।
সাপোজ ধরুন এই সেলে আমরা এখানে 7 লিখলাম, ঠিক আছে। তো এবার আমরা এখানে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে একটি ফর্মুলা ইনপুট করব, ঠিক আছে। তো প্রথমে আমি এই সেলটিকে সিলেক্ট করলাম যেখানে 7 আছে, লিখলাম এটা কোন সেলে আছে, D4 সেলে আছে। এবার মাল্টিপ্লাই করলাম, সিম্বল দিলাম, গুণের সিম্বল কি, অ্যাস্টেরিক সিম্বল দেওয়ার পরে আমরা এখানে ধরে নাও কোনো একটা সংখ্যা লিখলাম 4 হলো। এবার আমরা এন্টার চাপলাম, এন্টার চাপার সঙ্গে সঙ্গে রেজাল্ট কি দেখাচ্ছে, 28। তার মানে কি এখানে D4 ইন্টু 4 এর মধ্যে মাল্টিপ্লাই হয়েছে। D4 মানে কি এই সেলটা, আর D4 এর মধ্যে কত আছে ভ্যালু, 7 আছে, তাহলে 7 এর সাথে এখানে 4 এর মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে কত হচ্ছে রেজাল্ট, 28 হলো। এবার আমরা কি করব, এই সেলের যে অ্যাড্রেস, এই সেলের অ্যাড্রেসকে আমরা কপি করব। কিভাবে, প্রথমে সেলটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট হয়েই আছে, তারপর রাইট ক্লিক করলাম, তারপর কপিতে ক্লিক করলাম, করবার পরে আমরা একটু কিছুটা নিচে আসলাম, আসবার পরে রাইট ক্লিক করে পেস্ট করে দিচ্ছি। তাহলে এখানে রেজাল্ট কি দেখাচ্ছে, 0 দেখাচ্ছে। কেন, তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে আমরা জানলাম যে এমএস এক্সেল ওয়ার্কশিটে নির্দিষ্ট কোনো সেলের ফর্মুলা অন্য কোনো সেলে কপি করার সময় ফর্মুলায় ব্যবহৃত সেল অ্যাড্রেসগুলি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ নিজে থেকেই পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ রিলেটিভ সেল রেফারেন্সের ক্ষেত্রে কি হলো, প্রথমে আমি এখানে কি লিখেছিলাম, D4 এর ভ্যালু এর মধ্যে ইনপুট করা ছিল, কত ছিল, 7। তো যখনই আমি এই সেলের ভ্যালুকে কপি করলাম, ঠিক আছে, কপি করবার সঙ্গে সঙ্গে কি হলো, এই সেলের যে ফর্মুলা সেটা অটোমেটিক্যালি নিজে থেকেই চেঞ্জ হয়ে কি হলো, D10। তো ছিল কত, D4 হলো কত, D10। অর্থাৎ আপেক্ষিক সেল রেফারেন্স বা রিলেটিভ সেল রেফারেন্সের ক্ষেত্রে কিন্তু সেলের যে অ্যাড্রেস সেটি অটোমেটিক্যালি চেঞ্জ হয়, সে কারণে এখানে রেজাল্ট 0 দেখাচ্ছে। তো D10 মানে কি, কোন সেলটা, এই সেলে কি আছে, কিছুই নেই, অর্থাৎ কিছু না থাকার অর্থ হচ্ছে এখানে 0 আছে, অর্থাৎ 0-র সঙ্গে 4 এর মাল্টিপ্লাই হয়ে গিয়ে রেজাল্ট এখানে দেখাচ্ছে কত, 0। আশা করছি তোমরা রিলেটিভ সেল রেফারেন্সটি বুঝতে পারলে। এরপর আমরা চলে আসবো অ্যাবসলিউট সেল রেফারেন্স। আচ্ছা, অ্যাবসলিউট সেল রেফারেন্সে কি বলেছে, এমএস এক্সেলের ওয়ার্কশিটে নির্দিষ্ট কোনো সেলের ফর্মুলা অন্য কোনো সেলে কপি করার সময় ফর্মুলায় ব্যবহৃত সেল অ্যাড্রেসটি অপরিবর্তিত থাকলে, তার মানে কি কোনো রকম চেঞ্জ হবে না, এক্ষেত্রে কিন্তু কোনো সেলের যে অ্যাড্রেস চেঞ্জ হয় না, অপরিবর্তিত থাকলে সেই সেল অ্যাড্রেসকে নির্দিষ্ট সেল রেফারেন্স বলে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই লাইনটি, নির্দিষ্ট সেল রেফারেন্সের ক্ষেত্রে রো এবং কলামের আগে ডলার চিহ্ন ব্যবহৃত হয়। কিরকম, যেমন ধরো আমি এখানে কোনো একটি সংখ্যা এখানে লিখলাম, সাপোজ ধরো এখানে 8 লিখলাম, ওকে। এবার আমি একটি সেলকে সিলেক্ট করলাম, করবার পরে ইকুয়াল টু দিলাম, দিয়ে এই সেলটিকে অর্থাৎ যেখানে 8 আছে সেই সেলটিকে আমি সিলেক্ট করে নিলাম। এবার মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই সিম্বল দিলাম, দেওয়ার পরে কোনো একটি সংখ্যা যে কোনো 5 দিলাম, দিয়ে এন্টার চাপলাম। রেজাল্ট কত হচ্ছে, 40 হচ্ছে, কারণ D28 সেলে কত আছে, 8 আছে, তাহলে 8-এর সাথে 5 এর মাল্টিপ্লাই হলে কত হয়, 40 হয়। এবার আমরা কি করব, এই জায়গাটা বোঝার চেষ্টা করবে। তো আমি প্রথমে কি করব, এই পুরো সেলটিকে অর্থাৎ D24 সেলটিকে আমি সিলেক্ট করবার পরে আমাদেরকে যেহেতু এটা অ্যাবসলিউট সেল রেফারেন্স, সে কারণে আমাদেরকে D এর আগেও ডলার বসাতে হবে এবং 28 এর আগেও ডলার বসাতে হবে, অর্থাৎ রো এর আগেও ডলার, কলামের আগেও ডলার বসাতে হবে। সে কারণে আমরা কি করলাম, সিলেক্ট করবার পরে আমাদেরকে ফাংশন কি F4 একবার চাপতে হবে, চাপলাম, দেখো চাপবার সঙ্গে সঙ্গে D এর আগে কি আসলো, ডলার আসলো, এবং 28 এর আগে কি আসলো, ডলার আসলো, অর্থাৎ অর্থাৎ এখানে কলামের আগে ডলার এবং 28 অর্থাৎ রো এর আগেও কিন্তু ডলার সিম্বল এখানে অ্যাড হলো। এবার আমরা কি করব, এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে রেজাল্টের কোনো পরিবর্তন হলো না, আর হওয়ার কথাও না, গেল 40 আসলো। এবার আমরা কি করব, রাইট ক্লিক করব, সেলটিকে সিলেক্ট করলাম, তারপর রাইট ক্লিক করবার পরে কপি করে নিলাম, সেলটিকে কপি করে নিয়ে একটু নিচে এসে রাইট ক্লিক করে পেস্ট করে দাও। রেজাল্ট দেখো কত আসলো, এখানে 40 আসলো। তার কারণ কি, তার কারণ হচ্ছে এটাই, একটু আগে আমরা ডেফিনেশনে দেখলাম যে এমএস এক্সেলের ওয়ার্কশিটে নির্দিষ্ট কোনো সেলের ফর্মুলা অন্য কোনো সেলে কপি করার সময় ফর্মুলায় ব্যবহৃত সেল অ্যাড্রেসটি অপরিবর্তিত থাকলে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের সেলের যে অ্যাড্রেস অপরিবর্তিত আছে সেটা কি করে বুঝবো, প্রথমে আমরা যে সেলে ফর্মুলাটি লিখেছি সেই সেলের উপরে ডাবল ক্লিক করবার পরে আমরা কি দেখলাম, $D $28 আছে।
এবার আমরা যেখানে কপি পেস্ট করলাম সেখানে কত আছে $D $28 আছে, তার মানে এখানে সেল অ্যাড্রেসটি অপরিবর্তিত আছে, অর্থাৎ এক্ষেত্রে অ্যাবসলিউট সেল রেফারেন্স কমপ্লিট হলো। আশা করছি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এক্ষেত্রে ডলার বসার অর্থ হলো যখনই আমরা কোনো সেলের আগে, অর্থাৎ কলাম বলো বা রো বলো, যখনই আমরা কোনো সেলের আগে ডলার সিম্বলটি ব্যবহার করি তখনই সেই সেলের যে ভ্যালুটি, সেই সেলের ভ্যালু কিন্তু ফিক্সড হয়ে যায়, অর্থাৎ সেই কলাম এবং রো কিন্তু ফিক্সড হয়ে যায়। অর্থাৎ ডলারকে ব্যবহার করা হয় কি জন্য, কোনো সেল এর ভ্যালু ফিক্সড করবার জন্য। এই হলো তোমাদের অ্যাবসলিউট সেল রেফারেন্স। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আসবো মিক্সড সেল রেফারেন্স। মিক্সড সেল রেফারেন্সে কি বলেছে, মিক্সড অর্থাৎ মিশ্র সেল রেফারেন্স। এমএস এক্সেলের ওয়ার্কশিটে যে সেল রেফারেন্সগুলি আপেক্ষিক এবং নির্দিষ্ট উভয় প্রকার সেল রেফারেন্সের সমন্বয়ে তৈরি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা রিলেটিভ সেল রেফারেন্সকেও পাবো, আবার নির্দিষ্ট অর্থাৎ অ্যাবসলিউট সেল রেফারেন্সকেও কিন্তু পাবো। ঠিক আছে, এবার কি বলছে দেখো, মিশ্র সেল রেফারেন্সের ক্ষেত্রে রো অথবা কলাম যে কোনো একটিতে ডলার চিহ্ন ব্যবহৃত হয়, অর্থাৎ হয় আমরা রো এর আগে ডলার বসাবো, না হয় আমাদেরকে কলামের আগে ডলার বসাতে হবে। কিন্তু বোথ সাইড অর্থাৎ রো এবং কলাম যদি দুটোতেই আমরা ডলার বসিয়ে দিই তখন কিন্তু ভুল হবে, তখন কিন্তু অ্যাবসলিউট হবে, অর্থাৎ যে কোনো একটিতে ব্যবহার করতে হবে। হয় রো এর আগে বসালে কলামের আগে বসানো যাবে না, অথবা যদি আমরা কলামের আগে বসাই তাহলে রো এর আগে বসানো যাবে না। আসলে আমরা এবার একটি উদাহরণের মাধ্যমে জিনিসটি বুঝে নিই। তো প্রথমে যে কোনো একটি সংখ্যা লিখলাম, ধরুন লিখলাম 9, লিখবার পরে আমরা ইকুয়াল টু দিলাম, এখানে দেওয়ার পরে আমরা এই সেলটিকে সিলেক্ট করে নিলাম, তারপর আমরা মাল্টিপ্লাই সিম্বল দিলাম, দিয়ে একটি সংখ্যার সাথে গুণ করছি, এন্টার প্রেস করি, তাহলে কত হচ্ছে, এখানে রেজাল্ট দেখালো 54। তার মানে কি এখানে D52 যে সেলটি রয়েছে সেলের ভ্যালু কত 9, 9-এর সাথে 6 মাল্টিপ্লাই হয়ে কত হচ্ছে 54ই হচ্ছে। এবার আমরা কি করব, এই সেলটিকে অর্থাৎ D52 সেলটিকে আমরা সিলেক্ট করলাম, করবার পরে আমাদেরকে ফাংশন কি, আচ্ছা আমি এক্ষেত্রে আমরা ডি হচ্ছে এখানে কলাম আর 52 হচ্ছে এখানে রো, তাহলে আমি চাই কলামের আগে ডলার বসাতে, অর্থাৎ কলামকে ফিক্সড করতে চাই। তো আমি সেলটিকে সিলেক্ট করলাম, করবার পরে ফাংশন কি F4 একবার প্রেস করলাম, দেখো একবার প্রেস করলে কি হচ্ছে, রো এবং কলাম বোথ সাইডে ডলার চলে আসছে, তাহলে এটা হবে না। এবার আরেকবার F4 প্রেস করি, তো এখানে রো এর আগে ডলার আসলো, অর্থাৎ $52 এর আগে ডলার আসলো, অর্থাৎ 52 এর আগে ডলার আসলো। তো এটাও আমি চাই না, আমি চাই কলামের আগে ডলার কলামের আগে ডলার এখানে আসুক, অর্থাৎ আমি এখানে কলামকে ফিক্সড করলাম, কি করলাম, ডি এর আগে অর্থাৎ ডলার ডিকে আমি এখানে ফিক্সড করলাম, দেওয়ার পরে আমি এন্টার প্রেস করলাম, রেজাল্ট 54ই থাকলো। এবার আমরা এর উপরে রাইট ক্লিক করে কপি করে নিচ্ছি, করে নিচে এসে রাইট ক্লিক করে পেস্ট করছি, তাহলে রেজাল্ট এখানে কি আসলো, রেজাল্ট 0 আসলো। তার কারণ কি, তার কারণ হচ্ছে এখানে দেখো বলেছে যে আপেক্ষিক সেল রেফারেন্সের মিক্স সেল রেফারেন্সের ক্ষেত্রে হয় আমাকে ডলারের আগে অথবা হয় আমাকে রো এর আগে অথবা কলামের আগে আমাদেরকে ডলার বসাতে হবে। তো আমি কি করেছি দেখো, আমি এখানে কলামের আগে ডলার বসিয়েছি, তার সে কারণে কি হলো, এখানে কলামটি কিন্তু ফিক্সড হলো, ঠিক আছে, রোটি কিন্তু ফিক্সড হলো না। তো এবার আমরা পরের যে সেলটি আছে সেই সেলটিকে আমরা দেখবার চেষ্টা করি, তো এখানে দেখো ডি কিন্তু অটোমেটিক্যালি এখানে ফিক্সড হয়ে গেছে। তার কারণ কি, এখানে আমি ডি এর আগে ডলার বসিয়েছি, কিন্তু 58 অর্থাৎ রো এর ভ্যালু কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, এখানে রো এর ভ্যালু কত আছে 52, ঠিক আছে। তার কারণ কি, রো এর আগে আমি যেহেতু ডলার বসাইনি সেই কারণে কিন্তু 52 চেঞ্জ হয়ে গিয়ে এখানে কি আসলো 58, কিন্তু ডলার যে ডি অর্থাৎ কলামের যে ভ্যালু সেটা কিন্তু এখানে ফিক্সডই হয়ে আছে, অর্থাৎ কলাম এখানে আছে ডি, অর্থাৎ ডি এর আগে এখানে ডলার বসানো আছে, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু ডলার ডি এখানে রেজাল্ট ডিসপ্লে হচ্ছে। তো এই হলো মিক্সড সেল রেফারেন্স, অর্থাৎ এখানে শুধুমাত্র কলামই ফিক্সড থাকার জন্য এখানে রেজাল্ট এখানে 0 আসলো, অর্থাৎ এখানে কি আসলো, রেজাল্ট এখানে 0। তো এই হলো তোমাদের মিক্সড সেল রেফারেন্স। আশা করছি তোমরা মিক্সড সেল রেফারেন্সটি বুঝতে পেরেছো এবং আগের যে 3টে সেল রেফারেন্স সেগুলো বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আবার, এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।